তৃণমূল কংগ্রেসকে হারিয়েই বিজেপি মসনদে বসা নিশ্চিত হওয়ার পরেই ক্ষমতার অলিন্দে ঘুরঘুর করা সমস্ত স্বার্থ সন্ধানী মানুষগুলো আবারও বিজেপির সঙ্গে লিপ্ত হয়ে ভিড় বাড়ানোর চেষ্টা করছে। হু হু করে বেনো জল ঢোকার চেষ্টা করছে কিন্তু মূল স্রোতের বিজেপির রাজনীতিতে। যদিও বিজেপি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ওইভাবে বিজেপি হওয়া যায় না, এবং এক মাস শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কোনো স্তরের কোনো অন্য জায়গা থেকে বিজেপিতে জয়েন করা এই মুহূর্তে নিষিদ্ধ, বিজেপির পার্টি তাদের জন্য বন্ধ। কিন্তু বিজেপি যখনই দরজা খুলবে হু হু করে একেবারেই বেনো জল কিন্তু অন্দরে ঢুকবে, এবং সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের মতোই বিজেপিকে পরিণত করে দিতে পারে। মাথায় রাখবেন, বিজেপিকে মাথায় রাখতে হবে আপনাদের সাংগঠনিক জোর এতটা ছিল না যে আপনারা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন। আজকে এই সমস্ত শুভাকাঙ্ক্ষীরা তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, নচিকেতা থেকে কবির সুমন থেকে সমস্ত টলিউড ইন্ডাস্ট্রি, এক সময়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সঙ্গীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছিলেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুরঘুর করতেন স্বার্থ সন্ধানী কিছু মানুষ, নচিকেতার মতো কিছু এই ধরনের মানুষ। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জাস্ট গায়েব। গতকাল রবীন্দ্র জয়ন্তীর উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে হেঁকেও এক দুজনকেও জোগাড় করতে পারেনি এই টলিউড থেকে, যে টলিউডের ডাকারও প্রয়োজন ছিল না। অনুষ্ঠান হলেই কালো চশমা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একেবারে হাসি মুখে ছবি দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটিয়ে পড়তেন। তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে বিজেপিতে। এইটা যদি মাথায় না রাখেন, আমার মনে হয় বিজেপির কার্যকর্তা বা ওপর লেভেলে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা জানেন। আজকে আপনাদের সামনে বর্ণনা করব, আবার আজকে আপনার সামনে এমন একজনের সঙ্গে আমি আজকে সাক্ষাৎকার নিয়েছি, এক ব্যক্তিত্ব যিনি বিজেপির হয়ে লড়াইটা করেছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছিলেন, কিন্তু আজকে তাকে আর বিজেপির জয়ে মুখ সামনে থেকে দেখা যাচ্ছে না। মিহির গোস্বামী, মনে পড়ে? তৃণমূল কংগ্রেসের পদ ছেড়ে দিয়ে চলে আসা মিহির গোস্বামী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমএলএ, বিজেপিতে যোগদান করে বিজেপির এমএলএ হয়েছিলেন। আজকে জয়ের দিনেও কিন্তু ক্ষীর খাবার লোভে তিনি বিজেপির কাছে ঘুরঘুর করছেন না। কি হয়েছে মিহির গোস্বামীর? খবর নিয়েছিলাম আমরা, কি বক্তব্য কথা হয়েছে সবটা শোনাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই যে ভিডিওটা দেখালাম সেটা জিৎ গঙ্গোপাধ্যায়, তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর শপথের দিন। তা নিয়ে আপত্তির কিছু নেই, এবং জিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলের হয়ে ব্যাটিং করতে দেখিনি। কিন্তু আরো যারা গিয়েছিলেন, আপনারা একটা ছবি দেখাচ্ছি দেখুন, সেখানে দেখতে পাচ্ছেন যে জিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি ছাড়াও মমতা শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে আমি প্রায়শই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুরঘুর করতে দেখেছি। সে ক্রিকেট খেলা বলুন, ফুটবল খেলা বলুন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেই কতটা তিনি পোলাইট সেটা দেখানোর চেষ্টা করেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন একটিবারের জন্য মুখ খোলেননি। আপনারা বলবেন যে হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন তৃণমূলের হয়ে ব্যাটিং করতেন না, সেটা ঠিকই, কিন্তু তিনি কখনো এই পশ্চিমবঙ্গের ওপর হয়ে চলা 26,000-এর চাকরির কথাই বলুন, কিংবা এই যে আরজি করের আন্দোলনে বলুন, কোথাও কিন্তু তিনি একটিবারের জন্য কোনো প্রতিবাদ সূচক বক্তব্য তার কাছে আসেনি। তিনি এমন একটা জায়গায় বিলং করেন যেখান থেকে মানুষ তার ফ্যান ফলোয়ার, তিনি কি বলছেন সেটা শুনতে চান। শোনেন, একটা বক্তব্য বলেননি, বিজেপির শপথ গ্রহণের দিন পৌঁছে গিয়েছিলেন। পণ্ডিত অজয় চক্রবর্তী সম্পর্কে আমি কিছু বলবো না, পণ্ডিত মানুষ, তবে তার যা ভিডিও আমি দেখেছি, আমার কাছে যে ভিডিও রয়েছে, আপনারা ভুলে গেছেন ওই রেয়ার ভিডিও, আমি কল্পনাও করতে পারি না যে তৃণমূল কংগ্রেসে দু একটাই রয়েছে যে তৃণমূল কংগ্রেসের আতিথেয়তা গ্রহণ করতে পারেন এইরকম স্বনামধন্য পণ্ডিত ব্যক্তি। আমি কল্পনা করতে পারিনি। এই ভিডিও আমার কাছে ছিল, এই মুহূর্তে আছে কিনা খুঁজতে হবে। মমতা শঙ্করকেও আমি আমার মনে করতে পারছি না। তো এই যে আরো প্রচুর লাইনে রয়ে গিয়েছে, এইগুলো কিন্তু আটকাতে হবে। কিন্তু যারা এই মূল স্রোতে নেই, আমি তার সঙ্গে একজন কথা বলেছি যিনি কিন্তু জানতেন না 2026-এ পরিবর্তনটা হবে। জন্মগ্রহণ করেছিলেন পূর্ব পাকিস্তানে, তখন বাংলাদেশ ছিল না। পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মিহির গোস্বামী। তারপরে তিনি পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন, দিনের পর দিন খেতে পারতেন না, সেই ঘটনা আমাদেরকে বর্ণনা করেছেন। আমি যখন কথা বলেছিলাম তার সঙ্গে টেলিফোনে, শোনাবো। এবং তিনি বলছেন যে মানে তিনি এসএফআই এর সঙ্গে চোখে চোখ রেখে আন্দোলন করেছিলেন, তারপরে কংগ্রেসে তিনি এমএলএ হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস যখন 98-এ ফর্ম হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তিনিও চলে এসেছিলেন কংগ্রেস ছেড়ে, তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়েছিলেন। তারপরে 2020 সালে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে এসেছিলেন। কিন্তু এরকম নয় পরিবর্তনের আভাস আর ইঙ্গিত পেয়ে,
ওই শুভেন্দু অধিকারীর মতো করে তিনিও ছেড়ে চলে এসেছিলেন এবং তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভায় তাকে লড়তে আমরা দেখেছিলাম। তাকে অনেকবার বহিষ্কার করেছিল বিমান বন্দ্যোপাধ্যায়। কাঁধে কাঁধ দিয়ে লড়াই করা সেই নেতা আজকে টিকিট পাননি বলে বিজেপির উপর কিন্তু ক্ষোভ উগড়ে দেননি আমাকে ফোনে, টেলিফোনে আমার সঙ্গে যা কথা হলো, কোথাও তিনি ক্ষোভ উগড়ে দেননি। এখনো তিনি আস্থা এবং ভরসা রেখেছেন। ক্ষীর খাওয়ার কথা তিনি কখনো বলেননি। কি বলেছেন, কি বক্তব্য তার সঙ্গে হয়েছে, পুরো বক্তব্যটা শোনাবো আপনাদের সামনে। টেলিফোনিক ইন্টারভিউ নিয়েছি একটা আপনাদের সামনে, শুনুন আপনারা। আমি সিম্পল অ্যাজ এবিসি থেকে প্রলয় মিশ্র বলছিলাম, ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল থেকে। হ্যাঁ বলুন। বলছি দাদা, আপনাকে তো এই লড়াইয়ের সময় তো এত দেখেছি, এটা আমার চ্যানেলের জন্য এই বাইকটা নিচ্ছি। তো আপনাকে তো বিজেপির লড়াইয়ে এত দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চূড়ান্ত ক্ষমতায় ছিলেন তখন আপনাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে আমরা দেখেছি। কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের পর, বিজেপির এই উত্থানের পর আপনাকে কোথাও দেখা যাচ্ছে না, এটা যদি বলেন আপনি। আমি দলের সৈনিক হিসাবে দলে ছিলাম, আছি, দলে থাকব। আমার কাছে উদ্দেশ্য রাজনীতিটা কোনো ব্যবসায়ীকরণ নয়। আমার উদ্দেশ্য যে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন করা ছিল। ঠিক। তাই বিজেপির একজন কর্মী হয়েছিলাম। তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম কি করলাম না, এটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে পশ্চিম বাংলার উন্নয়নের স্বার্থে একটা পরিবর্তন জরুরি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে গত 15 বছরে 50 বছর পিছিয়ে দিয়েছেন। ঠিক। 8 লক্ষ কোটি টাকার দেনা জর্জরিত করেছে বাংলাকে। তাই আমরা মুক্তি পেয়েছি। সেই মুক্তির আনন্দে, মানে আমার বক্তব্য হচ্ছে, এখন এই জয়ের পর যারা বিজেপির নীতিগতভাবে আদর্শগতভাবে বিজেপির ধারে কাছেও আসে না, তারা এই মুহূর্তে কত বড় বিজেপি সেটা বোঝানোর জন্য গেরুয়া আবির মেখে রাস্তায় নামছেন। কেউ শপথ গ্রহণের জন্য, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছাকাছি দেখা যেত, বিভিন্ন রকমের সিনেমা আর্টিস্ট থেকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে থাকতেন, তারা একেবারেই পাল্টি দিয়ে তারা বিজেপির কাছে আসার চেষ্টা করছেন। সেখানে আপনার মতো লোক যারা যখন লড়াইটা করেছেন তখন বিজেপি যে জিততে পারে 26-এ, এরকম কল্পনা করেনি। তখন জ্ঞানেশ কুমার যে আসবেন, এসআইআর যে হবে, এরকম কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আপনি মানে এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন যিনি এই সমস্ত না করেও, আপনি ফলাফলের কথা সম্ভবত সে সময় না দেখেও, আপনি কিন্তু ওই টাফ টাইমগুলোতে আমরা দেখেছি যে আপনি লড়াই করেছেন। কিন্তু আজকে যখন সবাই সুবিধা নিতে যাচ্ছে, যেটা আপনি চাইলেই হয়তো পেতে পারতেন, সেখানে আপনাকে দেখা যাচ্ছে না। এ তো এটা বিরল চিত্র রাজনীতির, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এরকম দেখা যায় না। না, আসলে আপনাকে বলি, আমার রাজনীতির উদ্দেশ্যটা হচ্ছে সামাজিক কল্যাণে কিছু কাজ করা। তো সামাজিক কল্যাণে কাজ করা মানে হচ্ছে যে ক্ষমতার চেয়ারেই বসতে হবে, এটা আমি কোনোদিন ভাবি না। আচ্ছা। তাই আজকের এই জয়ের সাথে আমি সমভাগী। তাই বাংলার এই পরিবর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আসুক, বাংলায় উন্নয়ন হোক, সেই উন্নয়নের স্রোতে আমি ছিলাম, আছি, থাকবো। আচ্ছা, মানে বিজেপি অ্যাক্টিভলি আপনি করবেন নাকি এখন প্যাসিভলি, যেহেতু আপনার কিছুটা এজের দিকে? আমি সাংগঠনিকভাবে জেলার সাথে নিবিড় যোগাযোগ করে আগেও কাজ করতাম, আজও কাজ করছি, আগামী দিনেও কাজ করব। আচ্ছা আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, তো এখানে দ্বিতীয় কোনো নাম আপনার মাথায় ছিল, বা আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারী একমাত্র এই পদের দাবিদার হতে পারতো পশ্চিমবঙ্গে যে লড়াইটা তিনি করেছেন? দেখুন, 2021-এ আমরা 77টা আসন পাওয়ার পর আমি দৃঢ়ভাবে দলের নেতৃত্বর কাছে ব্যক্তিগতভাবে বলেছিলাম, যদি বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে পালন করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকেই বিরোধী দল নেতা করতে হবে। এবং পরবর্তী সময়ে
আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম বা করি যে শুভেন্দু অধিকারী একমাত্র রাজনৈতিক এবং প্রশাসনিক থেকে অভিজ্ঞতা সম্পন্ন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য এবং যোগ্য ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরই প্রধানমন্ত্রী মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আস্থা রেখেছেন। সর্বোপরি নির্বাচিত বিজেপির 207 জন বিধায়ক সর্বসম্মতিক্রমে মাননীয় শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেছেন এবং পরিষদীয় দলের নেতা হিসেবে তিনি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় তৃপ্তি আমার আর কিছু হতে পারে না। আপনি যে জায়গাটা বলছেন যে মানে সেইভাবে আপনি এমএলএ এবারে সিটের নির্বাচনের জন্য আপনি দাঁড়াননি, তা সত্ত্বেও এই যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির উপর আপনার যে এই কমপ্লিটলি আস্থা, তো এটা একটা পশ্চিমবঙ্গের অন্যান্য মানে একটা এই নজিরটা তো জেনারেলি আমাদের থাকে না যে আমি নিজে ক্ষমতায় না আসলে আমার দল জিতলো কি না জিতলো সেটা বড় ব্যাপার না, আমার জেতাটা বেশি প্রয়োজন। তো এই বক্তব্যটা আপনার কখনোই শোনা যাচ্ছে না। এটা পশ্চিমবঙ্গের যারা আগামী প্রজন্মের রাজনীতিতে আসবেন, এই আপনাদের মতো রাজনৈতিক নেতাদের কাছ থেকে এই সৌজন্যতা শিখে যদি আসেন, তাহলে আমাদের রাজনীতির মানটা অনেকটা বাড়ে। তৃণমূল কংগ্রেস যে নিচু জায়গায় আমাদের নামিয়ে দিয়ে গেছে, তো আপনাদের মতো রাজনৈতিক নেতৃত্বরা বেশি করে আসা উচিত, কিন্তু সেই মুহূর্তে আপনি চলে মানে একটু দূরে সরে যাচ্ছেন দেখে এটা পশ্চিমবঙ্গের তো রাজনীতিতে কিছুটা হলেও একটা শূন্যস্থান হবে। না না না, আমি দূরে কখনোই বিজেপি থেকে সরিনি বা একেবারে একাত্ম ভাব বিজেপির সাথে থাকবো, ছিলাম, আছি। কারণ হচ্ছে আপনাকে বলি, আমার অভিজ্ঞতাটা অত্যন্ত বাস্তব। আমার হয়তো জ্ঞান কম, কিন্তু 1970 সন থেকে আমার ছাত্র রাজনীতি হাতে করি এবং 1970 সনে বিএ প্রথম বর্ষে এসএফআই এর বিরুদ্ধে লড়াই করে কলেজে সর্বাধিক ভোটে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়ে এসএফআই কে হারিয়ে আমরা ছাত্র পরিষদের ইউনিয়ন দখল করেছিলাম এবং সেটা আমার নেতৃত্বে। পরবর্তী সময়ে 1973 সনে আমি কুচবিহার জেলা ছাত্র পরিষদ নির্বাচিত হই। 1986 সনে যুব কংগ্রেসের জেলার সভাপতি হই। পরবর্তী সময়ে রাজ্য কংগ্রেসের সদস্য হই এবং রাজ্য জাতীয় কংগ্রেসের সম্পাদক হই, এআইসিসির সদস্য হই। হ্যাঁ, আপনার এবং রাজনৈতিক দলই আপনার ছোঁয়া রয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তো তিনটি আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকও ছিলাম যখন 5 জন রাজ্য সাধারণ সম্পাদক, তার মধ্যে আপনি একজন ছিলেন। হ্যাঁ, আমি বিজেপিতে জয়েন করবার পর আমাকে বিজেপি দল আমাকে মাত্র 18 দিনের সময় দিয়ে দুর্দান্ত প্রতাপ সম্পন্ন তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করবার জন্য নাটাবাড়িতে পাঠিয়েছিলেন। আমি দলের মান রক্ষা করতে পেরেছিলাম, এটাই যথেষ্ট। হ্যাঁ, মানে ওই সময় আপনি জিতে এসেছিলেন, তো ওই সময় তো বিজেপির পক্ষে হাওয়া ছিল, কিন্তু যেহেতু ওই এসআইআর ছিল না, অনেক জল ভোট ছিল, তাই জেতা সম্ভব ছিল না। শাসকের চোখ রাঙানি ছিল, পুলিশের অত্যাচার ছিল কর্মীদের ওপর, তো যেটা সহজ ছিল না। সেই অবস্থাতে ওটা 2021-এ, তাই তো আপনার? হ্যাঁ, 2021-এ জয়লাভ অত সহজ ছিল না, তো আপনি সেখান থেকে সিটটা বার করে এনেছিলেন। তো এবারে কি আপনি নিজে চাননি নাকি আপনি মানে দেখুন, আমি বলছি রাজনৈতিক সমীকরণে অনেক ক্ষেত্রে দলকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়। ঠিক। কুচবিহার জেলার যে ডেমোগ্রাফিক্যাল চরিত্র, সেই ডেমোগ্রাফিক্যাল চরিত্রতে হয়তো দলের মনে হয়েছে যে আমার থেকেও একজন
তপশিলি আদিবাসী সম্প্রদায়ের ক্যান্ডিডেটকে দিলে হুম সার্বিকভাবে হুম আমাদের জেলার ফলাফল হুম আরো বেশি ভালো হতে পারে। হুম তাই আমার ব্যক্তিটা এখানে বড় নয়। ঠিকই, আপনার কথার সঙ্গে মিলছে। শুভেন্দু অধিকারীও শপথ নিয়ে বলেছেন এখানে আমি নয় আমরা, এবং আমরা দেখেছি যে ধরুন এখানে বাবুল সুপ্রিয় এটা মানাতে পারেননি। তিনি মন্ত্রিত্বের পদে ছিলেন, তাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু যখনই সিদ্ধান্তের পরিবর্তন হলেও তিনি প্লেইং 11 খেলবো বলে তৃণমূলে চলে গেলেন। কিন্তু স্মৃতি ইরানির মতো এই সমস্ত নেতৃত্বরাও তাদের মন্ত্রিত্বও চলে গিয়েছেন, কিন্তু তারা আমার মন্ত্রিত্ব চলে গিয়েছে, আমি বিজেপিটা করতে পারি না, এইরকম মতাদর্শে তারা বিশ্বাসী ছিলেন না। তো সেখানে বিজেপি কখনো ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়। এখানে তৃণমূল কংগ্রেসের মতো যে আমার যাকে পছন্দ, যে আমার বেশি মানে ওই 80-20 ভাগ বেশি দেবে তাদের এরকম বিজেপির নয়। সেই কারণেই মানে বিজেপি একটু অন্যান্য রাজনৈতিক স্থানীয় দলগুলোর থেকে কি আলাদা বলে মনে করেন? দেখুন, আপনাকে বলি, 1996 সনে যখন কংগ্রেস থেকে সিপিএম এর বিরুদ্ধে জিতবার কেউ স্বপ্নই দেখে না, হুম তখন আমি 1996 সনে কংগ্রেসের টিকিটে কুচবিহার জেলা থেকে একমাত্র একা, শুধু কুচবিহার জেলা নয়, অবিভক্ত পশ্চিম দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, মালদাটা আলাদা, হুম এই 4টে জেলা থেকে আমরা 3 জন জিতেছিলাম 1996 সনে। কুচবিহার থেকে আমি, কংগ্রেসের জলপাইগুড়িতে প্রয়াত ডাক্তার অনুপম সেন, আর পশ্চিম দিনাজপুর থেকে করিম চৌধুরী। হুম আমরা তার মধ্যে আমি ছিলাম কনিষ্ঠতম, এরা সবাই আমার পিতৃ সমতুল্য বয়সের। হুম হুম হুম, তো সুতরাং আমি জীবনে তো অনেক পেয়েছি, ঠিক। আমার তো পাওয়ার আশায় কিছু করার দরকার নেই। 9 বছর বয়সে পূর্ববঙ্গ থেকে রিফিউজি হয়ে ভারতবর্ষে এসে বহুদিন না খেয়ে জল খেয়ে। বাড়ি তাহলে কোথায়? বাংলাদেশ? পূর্ববঙ্গ? আদিবাড়ি আমার জন্মই ময়মনসিং, পশ্চিম পাকিস্তান বা ইস্ট পাকিস্তান, বাংলাদেশ নয়, আচ্ছা, ইস্ট তখন পাকিস্তান। বাংলাদেশ হয়নি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান, ময়মনসিং জেলা। আচ্ছা, তো সুতরাং আমি আমার দেখেছেন জীবনে, আপনার জীবনে তো মানে বহুল চরিত্রময় জীবন। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি 9 বছর বয়সে ওখান থেকে আমরা অবশ্য মাইগ্রেশন চালু হয়েছিল। আচ্ছা, একদিনে আমরা ঢাকায় এসে ওখানে ঢাকা বলতে গেলে বিরাট লাইনে দাঁড়িয়ে মাইগ্রেশন নিয়ে ওখান থেকে ভারতবর্ষে একটা সুটকেস নিয়ে। তখন দিনে তো এই সমস্ত কিছু, হ্যাঁ বুঝেছি, সেই ছবিগুলো তো আমরা দেখি, আমরা তো সেই ছবিগুলো এখনো সুতরাং আর্কাইভে। এই দেশে এসে আমার পরিবার কোনো দুর্গাপূজায় বা নববর্ষে কোনো নতুন জামা কাপড় আমাকে কোনোদিন দিতে পারেনি। আচ্ছা, তো আমি সেই জায়গাটা দেখেছি এবং আমার 2 সন্তান কষ্ট করে উঠেছেন আর কি, মানে ওই কষ্টের জায়গা থেকে উঠেছেন। কিন্তু দাদা আমি এখানে আপনাদের বলি একটু, আমি বলছি আপনাকে, আমার 2 ছেলে, আমি এসে যে কষ্ট পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের কারণে, যেন কোনো মতেই তাদের এই কষ্ট পেতে না হয় তুষ্টিকরণ কারণের জন্য, আমি সেই জন্য বিজেপি করতে এসেছি বা মন্ত্রী হওয়ার জন্য নয়। বুঝেছে, মানে আপনি তো পুরো বুঝতে পেরেছেন, জীবনে আপনার সঙ্গেই ঘটনা ঘটেছে, সেই জন্য আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এই তুষ্টিকরণের রাজনীতি সাধারণ সনাতনী কিংবা অন্যান্য সাধারণ মানুষের কি দুর্দশা ডেকে আনে, সেটা আপনি নিজের জীবনে উপলব্ধি করেছেন, সেটাই আপনি বললেন। গতকাল শুভেন্দু অধিকারী কিন্তু শপথ গ্রহণের পর তিনি একটা বক্তব্য বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 20 জুন হওয়া উচিত। তার কারণ ওই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বলেছেন যে পাকিস্তানকে ভাগ করে দিয়েছি আমরা, তার কারণ পশ্চিমবঙ্গ বা পূর্ব পাকিস্তান যেন পাকিস্তানের সঙ্গে মিলিত হয়ে না যায়, সেই জন্য কিন্তু ভোটাভুটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, না হলে আমাদের পরিস্থিতি কিন্তু ওই বাংলাদেশের মতোই হতে পারতো।
অর্থাৎ আপনি যে এই যে চলে আসলেন ভারতবর্ষে, সেই সুযোগটা হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই 20 জুন প্রতিষ্ঠা দিবসে এই ধরনের মানে সিদ্ধান্ত না আসতো 1947। আপনি হয়তো দেখেছেন গত 5 বছর আমরা বিরোধী দলের বিজেপি বিধায়করা এই 20 জুন আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস বিধানসভার ভিতরে পালন করতাম। ঠিক, কিন্তু তাতে প্রচুর আপত্তি ছিল এই শাসক দল। আপত্তি আমরা 70 মানে 77 থেকে ভাগিয়ে চলে গেছিল, তারপরে আমরা 65 জন আমরা লড়েছি। আমি 3 বার বহিষ্কৃত হয়েছি বিধানসভা অধিবেশন। যারা লড়তেন তার মধ্যে আপনি প্রথম সারিতে ছিলেন, সেই কারণেই আমার মনে হলো আপনাকে ফোনটা করা। আপনি লাইমলাইটের বাইরে চলে গেছেন। না না, আমি ল্যামলাইটে থাকার মানুষই নই, আমি অত্যন্ত সাধারণ মানুষ দাদা। আমি আমার চাহিদাটা একটা, মমতাকে ক্ষমতায় এনেছিল সারা বাংলায় যদি 20টা লোক থাকে তার মধ্যে আমি একজন ছিলাম, কারণ প্রিয়দাস মুন্সী আমার নেতা ছিলেন। তাকে ছেড়ে তৃণমূল আমি তখনই করেছিলাম এই ভেবে যে কংগ্রেস কমিউনিস্ট পার্টির সাথে কখনোই মূল লড়াইতে যাবে না। তাই মমতা কি জিনিস, কারণ আমি যখন ছাত্র পরিষদের সভাপতি সুব্রত মুখার্জির সুরেন ঠাকুর লেনে থাকতেন, তখন আমরা যখন যেতাম সেই বাড়িতে যে মেয়েটা নিচে থেকে ভাড়ে থালা করে চা এনে দিত তার মধ্যে একজন। তো আমি তাকেও নেতা মেনেছিলাম, তার কারণ ওকে দিয়েই পরিবর্তন করতে হবে। আরেকবার বলুন, আপনি যখন যেতেন তখন না না, অনেক কর্মীরাই চা দিত, সেইখান থেকে অনেকেই উঠেছেন, অনেকেই মানুষ নেতা মনে করেছে। তো ন্যাচারালি আমিও তাদেরকে নেতা মনে করতে তো কোনো আপত্তি নেই। তা আমি উদ্দেশ্য একটাই যে সিপিএম তাড়াতে হবে। আর বিজেপিতে আমার আসার কারণ একটাই, যে এই দুষ্ট মতিময়, আমি অন্যদের মতো ব্যক্তি আক্রমণ কখনোই করি না, দুষ্ট মতিময়ী, একে সরাতে না পারলে বাংলা আবার পূর্ব বাংলার সাথে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি যে জেলায় থাকি সেটা যখন নাকি 1949-এ এটা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল, 47-এ কিন্তু কুচবিহার স্বাধীন হয়নি। 49-এ এ মহারাজা, স্বাধীন রাজা, তিনি ভারতবর্ষের সাথে সংযুক্তিকরণ করেন 1950 জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে, আমার অ্যাকচুয়াল ডেটটা মনে নেই। বিধান রায়ের নেতৃত্বে এই কুচবিহার রাজ্যটাকে বেশ কয়েকদিন কিন্তু এটা ইউনিয়ন টেরিটরি ছিল। বিধান রায়ের, ডক্টর বিধান রায়ের মুখ্যমন্ত্রীত্বে কুচবিহার রাজ্য 1950 জানুয়ারি কি ফেব্রুয়ারিতে যুক্ত হয় এবং কুচবিহার জেলা হিসেবে ইসে হয়। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। বলতে বলতে হোল্ড হয়ে গেছিল, তাই আরেকবার করলাম। বলুন। বলছি, যখন কি ওই মার্চ করে বা ডিস্ট্রিক্ট হিসেবে কুচবিহার হয়, তখন কুচবিহারের মোট মাইনরিটি, টোটাল পপুলেশনের 8 to 9% ছিল মাইনরিটি পপুলেশন। আর nowadays it became more than 32%. হ্যাঁ, এটা অলমোস্ট সব জায়গাতেই হয়তো এটা তার মানেটা কি বারবার বলতেন। বলুন। আপনি কি মনে করেন যে 45% ওরা হয়ে গেলে বাংলা, এখন যখন ধরেন 30% ভোটার আছে, সেটা এটা আর 5-7 বছরের মধ্যে মমতা ক্ষমতায় থাকলে 41%, 45% হয়ে যেত। বাংলায় মুখ্যমন্ত্রী কি হিন্দু হতো? না, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে হিন্দু ভোটটা তো এতদিন কখনো কনসলিডেট হতো না, এই প্রথম হিন্দু। না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। কনসলিডেট হলো কি হলো না সেটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে তাহলে কি মুখ্যমন্ত্রী কোনোদিন পশ্চিমবাংলায় হিন্দু হতো? না, সেটা তো বোঝাই যায়, সম্ভবই না। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কারণে আমরা আগে বুঝিনি, হয়তো বেশি বয়সে বুঝেছি। আগে যদি বোঝাবার মতো অটলজি বা নরেন্দ্র মোদীজির মতো বিজেপির নেতৃত্ব যদি ভারতবর্ষে ক্ষমতায় আসতেন, তাহলে তো আমাদের মতো যারা জাতীয়তাবাদী মনের মধ্যে, তারা হয়তো কংগ্রেসটাই করতাম না।
আচ্ছা, এইখানে রাজনৈতিকবিদ হিসাবে তো আপনার কাছে প্রশ্ন, এই যে আপনি বলছেন যে এটা এই ওভারঅল যে একটা 7-8% একটা মানে সমস্ত জেলাতেই এরকম একটা পার্সেন্টেজ থাকতো, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এগুলোতে বাদ দিয়ে, এগুলোতে বেশি পার্সেন্টেজ থাকতো, কিন্তু যত দিন গিয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের রিজিমে যে অভিযোগ যে এই বর্ডারটাকে সিল না করার জন্য ওপার বাংলার মানুষ যে শয়ে শয়ে ঢুকে যেতেন এবং রাতারাতি ওই রেশন কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করে দিয়ে তৃণমূল নেতাদের 500,000 টাকা দিয়ে, এই জন্যই কি সংখ্যাটা এই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, এবং এই কারণেই আপনারা কি মনে করেছিলেন যে এবারের পরিবর্তনটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গকে হয়তো রক্ষা করা যাবে, না হলে হাতের বাইরে চলে যাবে? এটাই কি আপনাদের এজেন্ডার মধ্যে একটা অন্যতম ছিল? দেখুন, শুধু মমতার সময় না, এটা সিপিএমই দূষণ করেছে। ঠিক। সিপিএম শুরু করেছিল, মমতা একেবারে পুরো ঘর পূর্ণ করতে চাইছিল। তো আপনি জানতে পারলেন কবে? আপনি তো সেই তৃণমূল কংগ্রেসেই ছিলেন, আপনি মানে সিপিএম এর বিরোধিতা করে গেছেন, সিপিএম এ কখনো আপনি দেখেন, জানতে- আমি তো সিপিএম এর বিরোধিতার কিন্তু আপনি মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক আসলেন জীবন শুরু। ওই যে সিপিএম কে তাড়াতে হবে, ওকে, শুধু মানে ওই আপনাকে তো আগেই বলেছি। তখন মাথায় কাজ করেছিল যে সিপিএম তখন মাথায় একটাই এজেন্ডা, তখন এই ভারতবর্ষ, পশ্চিমবাংলা, এই সমস্ত, তখন আমি এমএলএ। হুম 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 তো আমার কাছে তখন টার্গেট একটাই, যে সিপিএম কে তাড়াতে হবে। আর সিপিএম কে তাড়াতে হয়তো দিল্লি চায় না, আচ্ছা বা কমিউনিস্টদের সাথে, এটা নেহেরুজির সময় থেকে ইতিহাস পড়ে যতটুকু হুম বুদ্ধি হয়েছে অল্প স্বল্প ছাত্র হিসাবে, হুম নেহেরুজির আমল থেকে কমিউনিস্টদেরকে দিয়ে একটা মুখপত্র তৈরি করার একটা ব্যবস্থা ছিল কংগ্রেসে, যেটা আমরা তখন তো ছোটবেলায় যখন শুরু করেছিলাম তখন তো এত বুঝতাম না। পরবর্তী সময় যেটা বুঝলাম, যে কংগ্রেসের একটা নিবিড় সম্পর্ক সবসময় কমিউনিস্টদের সাথে থাকতো। তো ন্যাচারালি আমাদের উদ্দেশ্য তখন ছিল, কারণ আমাদের 70-এর দশকে ছাত্র রাজনীতি, প্রিয়রঞ্জন দাস মুন্সি 60-এর শেষে, 70-এর শুরু থেকে যারা আমরা ছাত্র রাজনীতিতে আসি প্রিয়দাস মুন্সির নেতৃত্বে, তাদের কাছে উদ্দেশ্য ছিল একটাই, সিপিএম হটাও, দেশ বাঁচাও। তো সেইটা লড়তে 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 দেখলাম হচ্ছে না। 70 সালের কথা বলছেন, সিপিএম তো প্রথম আসলো 77 সালে। না না, আপনার 67-69, তার আগে না না, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আপনি ভুলে গেলে চলবে না। বলুন। 67 সনে যুক্ত ফ্রন্ট, 69 সনে যুক্ত ফ্রন্ট, 77 সনে সে বাম ফ্রন্ট হয়েছে। হ্যাঁ, ওটাই বলছিলাম, যুক্ত ফ্রন্টের উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। হ্যাঁ, 69 সনে আমার কুচবিহারে জোড়া নরবলি দিয়েছে সিপিএম। আচ্ছা, পশারির হাটে। আচ্ছা। তো সুতরাং এটা দেখেন, বিশদ এই আলোচনা টেলিফোনে এতক্ষণ না করাই ভালো। আমি তাহলে নিজেকে, আপনি ভাববেন যে আমি বেটা বেশি বোঝে। না না না, সেরকম না, আপনি সময় দিলেন, জানাটা প্রয়োজন ছিল আসলে। মানে এটাই আমার মনে পড়লো, আমি মানে একজন মানে এই নিউজ অ্যানালিসিস করি ইউটিউব চ্যানেলে, তো আমার মনে হলো যে এই পরিবর্তনের আগে সেই সমস্ত মুখগুলোকে যাদের বেশি ফ্রন্ট ফোরে দেখতাম, যারা লড়াইটা করতেন, তাদের আজকে দেখা যাচ্ছে না, অদ্ভুত ব্যাপার। অথচ যারা লড়াই করতেন না, তারা আজকে ক্ষীর খাওয়ার জন্য সামনের সারিতে চলে যাচ্ছেন। তাদের মধ্যে আপনার কথাটাই আমার মনে পড়লো যে আপনি তো একদম ফোর ফ্রন্টে খেলতেন। তো আজকে আপনাকে দাদা যারা ক্ষীর খায় তারা খাক না, কিন্তু আমাদের আসল ক্ষীরটা হচ্ছে বাংলার উন্নয়ন। বাহ, আমার খুব ভালো লাগলো। এইরকম রাজনীতি পশ্চিমবঙ্গে হোক, এইরকম রাজনৈতিক নেতৃত্বই পশ্চিমবঙ্গে আরো বেশি করে আসুক, এইটুকুই প্রার্থনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো আবারও পরে কখনো কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে ধৈর্য ধরে আমার মতো ক্ষুদ্র মানুষের এতক্ষণ কথা শুনলেন, তাতেই আমি অত্যন্ত আনন্দিত। থ্যাংক ইউ। ভালো থাকবেন দাদা।